এদিকে আজকের সবচেয়ে বড় খবর, দ্রুত শক্তিশালী হয়ে উঠছে মধ্যপ্রাচ্যের সিংহখ্যাত দেশ ইরান। ধারণা চেয়েও দ্রুত সামরিক সক্ষমতা বাড়াচ্ছে ইরান। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ৬ সপ্তাহের যুদ্ধবিরতি। অনেকের ধারণা ছিল এই সময়টা ইরান শুধু ক্ষয়ক্ষতির হিসাব করছে, কিন্তু নতুন তথ্য বলছে তেহরান থেমেনি, বরং নীরবে আরও দ্রুত গতিতে ফিরিয়ে আনছে নিজেদের সামরিক শক্তি। এদিকে হিজবুল্লাহর তাণ্ডবের লণ্ডভণ্ড, অস্ত্র ফেলে পালাচ্ছে ইসরায়েলি সেনারা। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। দক্ষিণ লেবাননের দুর্ভেদ্য পাহাড় আর উপত্যকাগুলোতে আজ রাতে এমন এক রক্তক্ষয়ী ও প্রলয়ঙ্করী গেরিলা যুদ্ধ আছড়ে পড়েছে, যা তেল আবিবের সামরিক সদর দফতর এবং পেন্টাগনের থিঙ্ক ট্যাঙ্কগুলোকে স্তব্ধ করে দিতে বাধ্য। হিজবুল্লাহর যোদ্ধারা আজ মেতে উঠেছে এক অবিশ্বাস্য ও বিধ্বংসী তাণ্ডবে। লেবাননের মাটিতে পা রাখা মাত্রই ইসরায়েলি ফৌজের অহংকার ধুলোয় মিশিয়ে দিতে মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে অন্তত ২৪টি মরণঘাতী ও সুনির্দিষ্ট কাউন্টার অ্যাটাক চালিয়েছে হাসান নাসরুল্লাহর উত্তরসূরিরা। হিজবুল্লাহর এই একের পর এক মহাধ্বংসী রকেট এবং ড্রোন স্ট্রাইকের সামনে টিকতে না পেরে নিজেদের ভারী সমরাস্ত্র ফেলে রণাঙ্গন থেকে দিশেহারা হয়ে প্রাণ ভয়ে পালাচ্ছে ইসরায়েলি বাহিনীর এলিট কমান্ডোরা। এদিকে যুদ্ধ হলে হবে আত্মসমর্পণ নয়, তেহরানের হুঙ্কার। আত্মসমর্পণ অসম্ভব, ট্রাম্পকে ইরানের চরম জবাব। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ওয়াশিংটনের হুমকি, তেহরানের পাল্টা চ্যালেঞ্জ, আর মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো ছায়া। ডোনাল্ড ট্রাম্পের কড়া ভাষার জবাবে এবার সরাসরি অবস্থান পরিষ্কার করল ইরান। তেহরানের বার্তা স্পষ্ট, যুদ্ধ হলে হবে, কিন্তু আত্মসমর্পণ নয়। এদিকে এবার ইরান প্রকাশ্যে আনলো আকাশ প্রতিরক্ষার শক্তিশালী ঢাল। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। নেতানিয়াহু আর ডোনাল্ড ট্রাম্পের মধ্যে এই যুদ্ধ নিয়ে কথা কাটাকাটি। নেতানিয়াহু চায় যে যুদ্ধ চালায় যেতে, আর ট্রাম্প চায় যে না, যুদ্ধ বন্ধ করে আলোচনার টেবিলে একটা জয়ের বার্তা নিয়ে আসে। এই নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়েছে। এদিকে ফের তেহরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান, নেপথ্যে যে কারণ। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। আজ আপনাদের একটি অন্যরকম খবর শোনাতে চাই। খবরটি শোনানোর আগে একটু এর আগের যে তথ্যগুলো আছে সেগুলো একটু বলতে চাই। ইরানে হামলা চালিয়ে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পর সম্ভাব্য রেজিম চেঞ্জ বা ক্ষমতার পালাবদলের পরিকল্পনায় আমেরিকা ও ইসরায়েল প্রথম দিকে রাজতন্ত্রপন্থী নেতা রেজা পাহলভিকে নয়, বরং সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদকে সামনে আনার চিন্তা করেছিল। তবে শুরুতেই হামলার জটিলতায় পরিকল্পনাটি ভেস্তে যায়। প্রভাবশালী মার্কিন সংবাদপত্র দ্য নিউ ইয়র্ক টাইমসের এক বিশেষ প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হয়েছে। তবে এখানে একটি কথা না বললেই নয়, ইরানি তথ্য আন্তর্জাতিক রাজনীতিতে বিস্ময় তৈরি করেছে। কারণ আহমেদিনেজাদ দীর্ঘদিন ধরে ইসরায়েল বিরোধী ও পশ্চিমা বিরোধী বক্তব্যের জন্য পরিচিত। প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের বরাতে বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে প্রথম দফার বিমান হামলার পরপরই তেহরানের শাসন ক্ষমতা পরিবর্তনের গোপন পরিকল্পনা সাজানো হয়েছিল। এই পরিকল্পনা মূলত ইসরায়েল তৈরি করেছিল এবং এতে কিন্তু যুক্তরাষ্ট্রের অনুমোদন ছিল। যুদ্ধের শুরুর দিকে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইঙ্গিত দিয়েছিলেন ইরানের ভেতরের কেউ নেতৃত্ব নিলে সেটি বেশি কার্যকর হবে। সেই প্রেক্ষাপটে আলোচনায় আসে মাহমুদ আহমেদিনেজাদের নাম। তবে পর্যবেক্ষকদের কাছে এটি ছিল অস্বাভাবিক একটি সিদ্ধান্ত, কারণ ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রেসিডেন্ট থাকাকালে আহমেদিনেজাদ কট্টর ইসরায়েল বিরোধী এবং আমেরিকা বিরোধী অবস্থানের জন্য পরিচিত ছিলেন। চলুন সেখানে একটু নজর দেওয়া যাক। ৬ সপ্তাহের যুদ্ধবিরতি। অনেকের ধারণা ছিল এই সময়টা ইরান শুধু ক্ষয়ক্ষতির হিসাব করছে, কিন্তু নতুন তথ্য বলছে তেহরান থেমেনি, বরং নীরবে আরও দ্রুত গতিতে ফিরিয়ে আনছে নিজেদের সামরিক শক্তি। মার্কিন সংবাদ মাধ্যম CNN এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরান ইতোমধ্যেই আবার ড্রোন উৎপাদন শুরু করেছে। আর শুধু তাই নয়, মার্কিন গোয়েন্দা মূল্যায়ন বলছে ধারণার চেয়েও অনেক দ্রুত নিজেদের সামরিক শিল্প ও ঘাঁটি পুনর্গঠন করছে তেহরান। প্রশ্ন উঠছে, তাহলে কি ইরানকে দুর্বল করার যে দাবি করা হয়েছিল বাস্তবে সেটি পুরোপুরি সত্যি নয়? কারণ গোয়েন্দা সূত্রগুলো বলছে, যুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত হওয়া ক্ষেপণাস্ত্র ঘাঁটি, লঞ্চার এবং অস্ত্র উৎপাদন ব্যবস্থাগুলো নতুন করে চালু করছে ইরান। অর্থাৎ আবারও সংঘাত শুরু হলে ইরান আগের মতোই বিধ্বংসী হয়ে উঠতে পারে। আর এখানেই সবচেয়ে বড় উদ্বেগে রয়েছে যুক্তরাষ্ট্র ও তার মধ্যপ্রাচ্যের মিত্ররা। কারণ মার্কিন কর্মকর্তাদের ধারণা ছিল ইরানের সামরিক শিল্পকে দীর্ঘ সময়ের জন্য পঙ্গু করে দেওয়া গেছে, কিন্তু বাস্তবতা এখন ভিন্ন গল্প বলছে। একজন মার্কিন কর্মকর্তা CNN কে জানিয়েছেন, বর্তমান গতিতে চললে আগামী ৬ মাসের মধ্যেই ইরান তাদের পূর্ণ ড্রোন হামলা সক্ষমতা ফিরে পেতে পারে। তিনি স্বীকার করেছেন, পুনর্গঠনের ক্ষেত্রে ইরান গোয়েন্দা বিশ্লেষকদের সব হিসেব ছাড়িয়ে গেছে। আর এই তথ্য সামনে আসতেই নতুন করে আলোচনায় এসেছে ইরানের ড্রোন শক্তি। কারণ সাম্প্রতিক বছরগুলোতে ইরানের যুদ্ধ থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের সংঘাত, সব জায়গাতেই ইরানি ড্রোন নিয়ে উদ্বেগ বেড়েছে। কম খরচে তৈরি হলেও এই ড্রোনগুলো দীর্ঘ পাল্লায় হামলা চালাতে পারে। এখন আশঙ্কা করা হচ্ছে, যদি আবার বড় যুদ্ধ শুরু হয় তাহলে ক্ষতিগ্রস্ত ক্ষেপণাস্ত্র উৎপাদনের ঘাটতি পূরণে ইরান বিপুল পরিমাণ ড্রোন ব্যবহার করতে পারে। টার্গেট হতে পারে ইসরায়েল উপসাগরীয় ঘাঁটি কিংবা গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো। তবে আরো বড় প্রশ্ন তৈরি হয়েছে অন্য জায়গায়। ইরান এত দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে কিভাবে? CNN এর
সিএনএর প্রতিবেদনে দাবি করা হয়েছে এর পেছনে রয়েছে রাশিয়া ও চীনের পরোক্ষ সমর্থন। গোয়েন্দা সূত্র বলছে সংঘাতের মধ্যেও চীন ইরানকে ক্ষেপণাস্ত্র তৈরির যন্ত্রাংশ সরবরাহ করেছে। যদিও বেইজিং এই অভিযোগ অস্বীকার করেছে, তবুও পশ্চিমাদের সন্দেহ কমছে না। এদিকে মার্কিন সামরিক মহলের মধ্যেই দেখা দিয়েছে বড় ধরনের মতবিরোধ। সেন্টকম কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার দাবি করেছেন মার্কিন অভিযানে ইরানের প্রতিরক্ষা শিল্পের 90% ধ্বংস হয়ে গেছে। তার মতে পুরো সক্ষমতা ফিরে পেতে কয়েক বছর লেগে যেতে পারে। কিন্তু একই সময়ে মার্কিন গোয়েন্দা মূল্যায়ন বলছে সম্পূর্ণ উল্টো কথা। তাদের হিসেব অনুযায়ী এই হামলা ইরানের পুনর্গঠন প্রক্রিয়াকে মাত্র কয়েক মাস পিছিয়েছে, কয়েক বছর নয়। আর এখানেই তৈরি হচ্ছে সবচেয়ে বড় ধোঁয়াশা। আসলে কি ইরানকে দুর্বল করা গেছে, নাকি যুদ্ধের পর আরো দ্রুত বদলে যাচ্ছে তাদের সামরিক কৌশল? কারণ নতুন গোয়েন্দা তথ্যে আরো বলা হয়েছে ইরানের প্রায় 2/3 ক্ষেপণাস্ত্র লঞ্চার এখনো অক্ষত রয়েছে। ড্রোন সক্ষমতার অর্ধেকও পুরোপুরি ধ্বংস হয়নি। এমনকি হরমুজ প্রণালীতে ব্যবহৃত উপকূলীয় প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের বড় অংশও এখনো কার্যকর অবস্থায় রয়েছে। অর্থাৎ আবারও যুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্রের জন্য ইরানের সামরিক হুমকি শেষ হয়নি, বরং অনেকের ধারণার চেয়েও দ্রুত আবার শক্তিশালী হয়ে উঠছে ইরান। দক্ষিণ লেবাননের দুর্ভেদ্য পাহাড় আর উপত্যকাগুলোতে আজ রাতে এমন এক রক্তক্ষয়ী ও প্রলয়ঙ্করী গেরিলা যুদ্ধ আছড়ে পড়েছে যা তেল আবিবের সামরিক সদর দফতর এবং পেন্টাগনের থিঙ্ক ট্যাঙ্কগুলোকে স্তব্ধ করে দিতে বাধ্য। হিজবুল্লাহর যোদ্ধারা আজ মেতে উঠেছে এক অবিশ্বাস্য ও বিধ্বংসী তাণ্ডবে। লেবাননের মাটিতে পা রাখা মাত্রই ইসরায়েলি ফৌজের অহংকার ধুলোয় মিশিয়ে দিতে মাত্র 24 ঘন্টার ব্যবধানে অন্তত 24টি মরণঘাতী ও সুনির্দিষ্ট কাউন্টার অ্যাটাক চালিয়েছে হাসান নাসরুল্লাহর উত্তরসূরিরা। হিজবুল্লাহর এই একের পর এক মহাধ্বংসী রকেট এবং ড্রোন স্ট্রাইকের সামনে টিকতে না পেরে নিজেদের ভারী সমরাস্ত্র ফেলে রণাঙ্গন থেকে দিশেহারা হয়ে প্রাণ ভয়ে পালাচ্ছে ইসরায়েলি বাহিনীর এলিট কমান্ডোরা। লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের অফিসিয়াল কমব্যাট ডেস্ক থেকে আজ রাতে যে রণকালীন খতিয়ান প্রকাশ করা হয়েছে তা এক কথায় নেতানিয়াহু প্রশাসনের পায়ের তলার মাটি সরাতে বাধ্য। দক্ষিণ লেবাননের অতি পরিচিত 7টি প্রধান শহর রাসেফ, দেবিল, দেইর সেরিয়ান, সামা, হাদাসা, বিয়াদ্দা এবং নাকুরাকে এই মুহূর্তে ইসরায়েলি সেনাদের জন্য এক জ্যান্ত কবরখানায় পরিণত করেছে হিজবুল্লাহ। তেল আবিবের অগ্রযাত্রাকে ধুলোয় মিশিয়ে দিতে যোদ্ধারা একই সাথে ব্যবহার করছে ভারী রকেট ব্যারাজ, নিখুঁত আর্টিলারি শেল এবং ঝাঁকে ঝাঁকে আত্মঘাতী সুসাইড ড্রোনের স্কোয়াড্রন। আকাশের সীমান্ত ভেদ করে যখন হিজবুল্লাহর ড্রোনের ঝাঁক ধেয়ে আসছিল, তখন বাংকারে লুকিয়ে থাকা ছাড়া ইসরায়েলি ডিফেন্স ফোর্সের সামনে আর কোনো বিকল্প খোলা ছিল না। প্রতিটি হামলাই ছিল এতটাই নিখুঁত যে আইডিএফ এর লজিস্টিক সাপ্লাই চেইন এখন সম্পূর্ণ অবশ। ইসরায়েলি বিমান বাহিনীর ব্যাকআপ নিয়ে 2টি দানবীয় এবং আধুনিক মার্কাভা ট্যাঙ্কের পাহারায় যখন আইডিএফ এর একটি এলিট ইনফ্যান্ট্রি ইউনিট ভেতরের দিকে অগ্রসর হচ্ছিল, ঠিক তখনই তাদের উপর অতর্কিতে ঝাঁপিয়ে পড়ে হিজবুল্লাহর স্পেশাল ফোর্সের একটি গোপন ইউনিট। কোনো ভারী দূরপাল্লার মিসাইল নয়, বরং সাধারণ ছোট আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে একেবারে সামনাসামনি আত্মঘাতী ক্লোজ কম্ব্যাটে লিপ্ত হয় হিজবুল্লাহর যোদ্ধারা। পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে অবিরাম বুলেটের বৃষ্টি আর গ্রেনেড হামলার মুখে ইসরায়েলি ট্যাঙ্ক দুটি বিকল হয়ে পড়ে এবং তাদের পুরো পদাতিক বাহিনী দিশেহারা হয়ে নিজেদের আহত সহযোদ্ধাদের রেখেই পেছনের দিকে পালিয়ে যেতে বাধ্য হয়। নাকুরা এবং বিয়াদ্দার সমুদ্র উপকূলীয় পাহাড়ি অক্ষগুলোতে হিজবুল্লাহর পাতা এই আণবিক প্রতিরোধ প্রমাণ করে দিচ্ছে স্থল অভিযানে ইসরায়েলি বাহিনীর জয়লাভের স্বপ্ন স্রেফ একটি রূপকথা মাত্র। 24 ঘন্টায় করা এই 24টি নিখুঁত ও প্রলয়ঙ্করী আঘাত কি তবে দক্ষিণ লেবাননের বুকে ইসরায়েলি সাম্রাজ্যের চূড়ান্ত পতন ডেকে আনলো? ওয়াশিংটনের ক্ষমতাধর ওভাল হাউসের সুরক্ষিত দেয়ালগুলো আজ রাতে এক নজিরবিহীন ও হাড়হিম করা রাজনৈতিক ভূমিকম্পের মুখোমুখি। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে ডোনাল্ড ট্রাম্পের একচ্ছত্র ক্ষমতার সাম্রাজ্যে ধেয়ে এসেছে এক চূড়ান্ত বিপর্যয়। আন্তর্জাতিক মহলে এখন তীব্র গুঞ্জন, আর মাত্র কয়েকটা দিন এরপরই হয়তো চিরতরে ক্ষমতা হারাতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন পেন্টাগন আর হোয়াইট হাউসের একগুয়েমি রুখে দিতে খোদ ক্যাপিটাল হিলের অন্দরেই জ্বলে উঠেছে এক অবিশ্বাস্য বিদ্রোহের লেলিহান শিখা। ট্রাম্পের ইরান যুদ্ধনীতিকে স্তব্ধ করতে মার্কিন সিনেটে পাশ হয়ে গেছে এক ঐতিহাসিক বিশেষ প্রস্তাব। এখানে প্রেসিডেন্টের নিজের দলেরই 4 জন প্রভাবশালী রিপাবলিকান সিনেটর দলীয় শৃঙ্খল ভেঙে ট্রাম্পের পিঠে রাজনৈতিক ছুরিকাঘাত করেছেন। মঙ্গলবার ক্যাপিটাল হিলের পরিবেশ ছিল এক চরম স্নায়ুযুদ্ধের মুখোমুখি। ইরান যুদ্ধ শুরু হওয়ার প্রায় 3 মাস পর ডেমোক্রেটদের আনা এই যুদ্ধবিরোধী বিলটি যখন টেবিলে তোলা হয়, তখন পুরো আইনসভায় ভর করেছিল এক অদ্ভুত ও পিনপতন নীরবতা। পক্ষে বিপক্ষের যুক্তির লড়াই শেষে যখন গণনা শেষ হলো, দেখা গেল 50 থেকে 47 ভোটের ব্যবধানে চূড়ান্তভাবে পরাস্ত হয়েছে ট্রাম্পের আক্রমণাত্মক মনোভাব। সংখ্যাতত্ত্বের বিচারে এই ব্যবধান সামান্য মনে হলেও রিপাবলিকান শিবিরের 4 শীর্ষস্তম্ভ র্যান্ড পল, সুসান কলিন্স, লিসা মার্কোস্কি এবং বিল ক্যাসিডি ট্রাম্পের হাত থেকে যুদ্ধের লাইসেন্স কেড়ে নিতে ডেমোক্রেটদের সাথে হাত মিলিয়েছেন। অন্যদিকে ডেমোক্রেট শিবিরের জন ফেটারম্যান আবার ট্রাম্পের পক্ষে ভোট দিয়ে ওয়াশিংটনের অন্দরে এক নাটকীয় ওলটপালট তৈরি করেছেন। ভোটের পরই বিস্ফোরক মন্তব্য করে বসেন রিপাবলিকান সিনেটর বিল ক্যাসিডি। তিনি পরিষ্কার জানিয়েছেন যে হোয়াইট হাউস এবং পেন্টাগন পুরো কংগ্রেসকে সম্পূর্ণ অন্ধকারে রেখে এই ছায়াযুদ্ধ দীর্ঘায়িত করছে, যা আমেরিকার সাধারণ মানুষ আর মেনে নেবে না। সবচেয়ে বড় সাসপেন্স তৈরি হয়েছে সিনেট মাইনরিটি লিডার চার্লস শুমারের এক চাছা ছোলা বক্তব্যকে কেন্দ্র করে। ট্রাম্পের খামখেয়ালিপনাকে তীব্র নিশানা করে তিনি তুলনা করেছেন এক অবুঝ শিশুর সাথে, যে কিনা একটা লোড করা বন্দুক নিয়ে খেলছে এবং জানে না কখন পুরো বিশ্ব ধ্বংস হয়ে যাবে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে 1973 সালের ঐতিহাসিক ওয়ার পাওয়ার রেজুলেশন অনুযায়ী
কংগ্রেসের আগাম অনুমতি ছাড়া যুদ্ধ শুরু করলে 60 দিনের মধ্যে সেনা ফিরিয়ে আনার যে বাধ্যবাধকতা রয়েছে, ট্রাম্পের ক্ষেত্রে সেই ডেডলাইন গত 1 মে পার হয়ে গেছে। যদিও ওভাল অফিস থেকে দাবি করা হচ্ছে শত্রুতা সাময়িক বন্ধ রয়েছে, কিন্তু ইরানের ওপর এখনো কঠোর মার্কিন নৌ অবরোধ জারি রেখে এক ছদ্ম যুদ্ধাবস্থা বজায় রাখা হয়েছে। ওয়াশিংটনের হুমকি, তেহরানের পাল্টা চ্যালেঞ্জ, আর মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো ছায়া। ডোনাল্ড ট্রাম্পের কড়া ভাষার জবাবে এবার সরাসরি অবস্থান পরিষ্কার করল ইরান। তেহরানের বার্তা স্পষ্ট, যুদ্ধ হলে হবে, কিন্তু আত্মসমর্পণ নয়। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সাফ জানিয়ে দিয়েছেন, আমেরিকার চাপ কিংবা হুমকিতে মাথা নত করবে না ইরান। তাকে আত্মসমর্পণে বাধ্য করার চিন্তা অলীক কল্পনা ছাড়া আর কিছু নয় বলেও মন্তব্য করেছেন তিনি। তবে একই সঙ্গে কূটনৈতিক দরজাও পুরোপুরি বন্ধ করেনি তেহরান। প্রাদেশিক গভর্নরদের এক বৈঠকে পেজেশকিয়ান বলেন, সংকট সমাধানে আলোচনার পথ এখনো খোলা আছে। অর্থাৎ একদিকে কঠোর বার্তা, অন্যদিকে হিসেবি কূটনীতি। কিন্তু সবচেয়ে কড়া ভাষা এসেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির কাছ থেকে। এক্সে দেয়া পোস্টে তিনি দাবি করেন, সাম্প্রতিক যুদ্ধে ইরান যে অভিজ্ঞতা অর্জন করেছে, ভবিষ্যতের যে কোনো সংঘাতে সেটি আমেরিকার জন্য বড় বিস্ময় হয়ে দাঁড়াবে। ইঙ্গিতটা পরিষ্কার, ইরান বলছে আগের চেয়ে এখন তারা আরো প্রস্তুত, আরো আক্রমণাত্মক। এই আত্মবিশ্বাসের পেছনে রয়েছে সাম্প্রতিক সামরিক সংঘাতের অভিজ্ঞতা। গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া উত্তেজনা দ্রুত পূর্ণাঙ্গ সংঘাতে রূপ নেয়। অপারেশন এপিক ফিউরি নামে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় হামলা চালানো হয়। জবাবে ইরানও থেমে থাকেনি। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি, যুদ্ধজাহাজ এবং নজরদারি সক্ষমতাকে লক্ষ্য করে পাল্টা হামলার দাবি করে তেহরান। বিশেষ করে হরমুজ প্রণালীর আশেপাশে উত্তেজনা সবচেয়ে বেশি ছড়িয়ে পড়ে। বিশ্ব অর্থনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়েই প্রতিদিন বিপুল পরিমাণ জ্বালানি তেল ও গ্যাস পরিবহন হয়। আর এবার সেই হরমুজ প্রণালীতেই আরো কঠোর অবস্থান নিয়েছে ইরান। তেহরান গঠন করেছে পার্সিয়ান গালফ স্টেট অথরিটি নামে নতুন কর্তৃপক্ষ, যারা হরমুজ এলাকায় নিয়ন্ত্রিত নৌ অঞ্চল প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে। অর্থাৎ এখন থেকে এই অঞ্চলে চলাচলকারী জাহাজকে আগাম সমন্বয় ও অনুমোদনের আওতায় আনতে চায় ইরান। বিশ্লেষকরা বলছেন, এটি শুধু সামরিক পদক্ষেপ নয়, বরং একটি কৌশলগত বার্তা। কারণ হরমুজ প্রণালীতে যে কোনো উত্তেজনা সরাসরি প্রভাব ফেলে বৈশ্বিক জ্বালানি বাজারে। তেলের দাম বাড়ে, চাপে পড়ে আন্তর্জাতিক বাণিজ্য, আর মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি হয়ে ওঠে আরও অনিশ্চিত। এদিকে ইরান দাবি করছে, সাম্প্রতিক সংঘাতে যুক্তরাষ্ট্র বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। তেহরানের ভাষ্য অনুযায়ী 40 দিনের যুদ্ধে ওয়াশিংটন 42টি বিমান ও 25টি ড্রোন হারিয়েছে। এমনকি মার্কিন F-35 যুদ্ধবিমান ভূপাতিত করার দাবিও করেছে ইরান। যদিও এইসব দাবির পূর্ণাঙ্গ স্বাধীন যাচাই এখনো সম্ভব হয়নি, তবুও মার্কিন কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের একটি প্রতিবেদনে যুদ্ধের ব্যয় ও ক্ষয়ক্ষতির ইঙ্গিত উঠে এসেছে। পেন্টাগন এখনো আনুষ্ঠানিক পূর্ণাঙ্গ মূল্যায়ন প্রকাশ করেনি। বর্তমানে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও পরিস্থিতি মোটেই স্বস্তির নয়। ডোনাল্ড ট্রাম্প এখনো বিভিন্ন বক্তব্যে ইরানকে হুমকি দিয়ে যাচ্ছেন। কখনো ট্রুথ সোশ্যালে, কখনো সংবাদ মাধ্যমের সামনে তেহরানের বিরুদ্ধে তার কড়া অবস্থান অব্যাহত রয়েছে। আর জবাবে ইরানও দিচ্ছে ঠান্ডা মাথার কিন্তু দৃঢ় বার্তা। তাদের দাবি, যদি আবার সংঘাত শুরু হয়, তাহলে মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক শ্রেষ্ঠত্ব নিয়েই নতুন প্রশ্ন উঠতে পারে। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা এখন শুধু দুই দেশের দ্বন্দ্ব নয়, এটি ছড়িয়ে গেছে জ্বালানি নিরাপত্তা, বৈশ্বিক অর্থনীতি এবং আন্তর্জাতিক শক্তির ভারসাম্যের সঙ্গে। কারণ হরমুজে একটি ভুল সিদ্ধান্ত বা একটি মিসাইলের দিক পরিবর্তন পুরো বিশ্ববাজারকে নতুন সংকটের দিকে ঠেলে দিতে পারে। এদিকে এবার ইরান প্রকাশ্যে আনলো আকাশ প্রতিরক্ষার শক্তিশালী ঢাল। আকাশপথে যুদ্ধের ধরন দ্রুত বদলে যাচ্ছে। যুদ্ধ বিমান, স্টিল ড্রোন, ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ক্রমবর্ধমান হুমকি মোকাবেলায় আধুনিক ও বহু স্তর বিশিষ্ট প্রতিরক্ষা ব্যবস্থার প্রয়োজনীয়তা আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি বেড়েছে। এই বাস্তবতাকে সামনে রেখে ইরান গত কয়েক দশকে নিজস্ব প্রযুক্তিতে বিভিন্ন ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ও কার্যকর ব্যবস্থাগুলোর একটি হলো খোরদাদ-3। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ইউনিটের সাবেক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শহীদ আমির আলীর ভাষ্য অনুযায়ী, এই প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণে ইরানের হাতে থাকা সবচেয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল। বর্তমানে এটি ইরানের আকাশ প্রতিরক্ষার অন্যতম প্রধান স্তম্ভ হিসাবে বিবেচিত। এদিকে ফের তেহরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান নেপথ্যে যে কারণ, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা কমাতে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে পাকিস্তান। এর অংশ হিসাবে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিফ মনির তেহরান সফরে যাচ্ছে বলে জানিয়েছে ইরানের সংবাদ মাধ্যম। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে দূরত্ব কমিয়ে সম্ভাব্য সমঝোতার পথ তৈরি এই সফরের মূল লক্ষ্য বলে দাবি করা হয়েছে। সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মনির তেহরান সফরে যাচ্ছেন বলে জানিয়েছে ইরানের বার্তা সংস্থা ISNA। এর একদিন আগে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভিও তেহরানে গিয়েছেন।
গিয়েছিলেন। গত এক সপ্তাহের মধ্যে এটি তার দ্বিতীয় ইরান সফর। গত 8 এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হলেও দুই পক্ষের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে কূটনৈতিক যোগাযোগ সচল রাখতে ইসলামাবাদকে নানা সীমাবদ্ধতার মুখে পড়তে হচ্ছে। ISNA জানিয়েছে, পাকিস্তানের সেনাপ্রধানের এই তেহরান সফরের উদ্দেশ্য হল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মতপার্থক্য কমানো এবং সম্ভাব্য সমঝোতা ঘোষণার পথ তৈরি করা। বার্তা সংস্থাটি বলছে, সমগ্র কাঠামো, কিছু নির্দিষ্ট বিষয় এবং আস্থা তৈরি নিশ্চয়তা নিয়ে তেহরানে ইরানের প্রস্তাবিত খসড়া আলোচনা হচ্ছে। ISNA আরও জানায়, খসড়াটি কিছুটা হলেও দুপক্ষের দূরত্ব কমিয়েছে। তবে আরও অগ্রগতি জানতে হলে ওয়াশিংটনের যুদ্ধমুখী অবস্থান থেকে সরে আসতে হবে। প্রতিবেদন অনুযায়ী আসিম মনিরের সফরের লক্ষ্য হল এই দূরত্ব আরও কমানো এবং সমঝোতা স্মারক আনুষ্ঠানিক ঘোষণার পর্যায়ে পৌঁছানো। এদিকে আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের সেনাপ্রধান বৃহস্পতিবার তেহরানে পৌঁছাতে পারেন। সেখানে তিনি ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছে ISNA। এছাড়া ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRIB জানিয়েছে, বুধবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভিও তেহরানে পৌঁছেছেন। নেতানিয়াহু আর ডোনাল্ড ট্রাম্পের মধ্যে এই যুদ্ধ নিয়ে কথা কাটাকাটি। নেতানিয়াহু চায় যে যুদ্ধ চালা যেতে, আর ট্রাম্প চায় যে না, যুদ্ধ বন্ধ করে আলোচনার টেবিলে একটা জয়ের বার্তা নিয়ে আসা। এই নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়েছে। মনে করতাম যে ইরান যুদ্ধে ইরান এতই দুর্বল একটা দেশ যে আমেরিকার বিমানগুলো ইরানের আকাশে আসছে, ইচ্ছা মতন বোমা ফেলছে আর চলে গেছে। হ্যাঁ, সেটাও হয়েছে, আবার বিপরীত চিত্রও হয়েছে, অনেক আমেরিকার বিমান ধ্বংস হয়েছে। সেই তথ্য কিন্তু তখন প্রচার হয়নি। এখন মার্কিন প্রতিবেদনে যে চিত্র উঠে আসে, সেখানে বলা হচ্ছে অন্তত 42টি বিমান হারিয়েছে, 42টি যুদ্ধ বিমান। তার মধ্যে বেশ কিছু ছিল মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে। বলা হচ্ছে যে 22টা ঘাঁটির মধ্যে অন্তত 15টা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে, ইরান ক্ষেপণাস্ত্র চালিয়েছে। সেখানেও দণ্ডায়মান বা মানে আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছিল এমন বিমান ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস হয়েছে। তার চিত্রও কিন্তু মাঝে মধ্যে আসছে। কিন্তু আমেরিকা দেখেন কত গণতান্ত্রিক দেশ বলা হয়, তাদের কোনো হাইড এন্ড সিক নাই, কিন্তু এই তথ্যগুলো কিন্তু তারা প্রকাশ করে না। ইসরায়েল না আমেরিকা, দুটোই গণতান্ত্রিক দেশ, কিন্তু তারা এই যুদ্ধের ব্যাপারে তাদের ক্ষয়ক্ষতি, তাদের লোকবল ক্ষয়ক্ষতি বা যন্ত্রপাতি, যুদ্ধ বিমান, এই সমস্ত তথ্যগুলো তারা সামনে আনে না। এটা আসছে বেশ পরে। মার্কিন কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের সাম্প্রতিক এক প্রতিবেদনে আসছে, ইরান যুদ্ধে বোমারু বিমান, ড্রোন, নজরদারি বিমান এবং জ্বালানি সরবরাহ বিমান সহ যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর অন্তত 42টি বিমান ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। তথ্যের শ্রেণীবিন্যাস, চলমান যুদ্ধ পরিস্থিতি এবং ক্ষয়ক্ষতির কারণ নির্ধারণের প্রক্রিয়ার মতো নানা কারণে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। অর্থাৎ প্রাথমিক হিসাবে 42টার তথ্য পাওয়া গেছে। বলা হচ্ছে যে সঠিকভাবে আরো যদি তথ্য বিশ্লেষণ করা হয় তাহলে ক্ষতি আরো বেশি, তার মানে আরো বেশি, তার মানে 50টা ছাড়া গেছে, অর্ধশত বিমান তারা খোয়াইছে। এটা আমেরিকার জন্য লজ্জা, এই জন্য তারা প্রকাশ করে না। তাদের দেখলেন না, ওই যে আটকা গেছিল অভিযান করতে এসে, সেই একজন মারা গেছে, আরেকজন লুকায় গেছিল, তাকে উদ্ধার করার জন্য যে অভিযান, সেইটা রীতিমতো কি পরিমাণ তাদের সেখানে এফোর্ট দিতে হয়েছে। এর থেকে প্রমাণ হয় যে অত সোজা না যে ইরানের আকাশে বা ভূমিতে এসে ইরানকে ক্ষতিগ্রস্ত করে নিরাপদে চলে যাওয়াটা অত সোজা না। এবার সেটাও প্রমাণ হয়েছে। অপারেশন এপিক ফিউরি এই নামে তারা যৌথ অভিযান চালায় 28 ফেব্রুয়ারি এবং 8 এপ্রিল, 40 দিনের মাথায় এসে যুদ্ধবিরতি হয়, সাময়িক যুদ্ধবিরতি। তো আরাকচি বলছে, আব্বাস আরাকচি, ইরানের পররাষ্ট্রমন্ত্রী, যে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু কয়েক মাস পর মার্কিন কংগ্রেস $বিলিয়ন মূল্যের ডজন ডজন বিমান হারানোর কথা স্বীকার করলো। আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনী যে তাদের বহুল আলোচিত F-35 প্রথম ভূপাতিত করেছে সেটা এখন নিশ্চিত হলো। এবং এই অপারেশন ফিউরির আওতায় ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে যে আমেরিকার খরচ হয়েছে প্রায় $30 বিলিয়ন। অথচ বিভিন্ন WHO থেকে শুরু করে বিভিন্ন সাহায্য সংস্থা থেকে ট্রাম্প যখন তার সাহায্য বন্ধ করে দিল বা উঠে নিল, তখন দেখেন এই চিত্রটা আসলো। যুদ্ধে তাই সে $30 বিলিয়ন খরচ করে ফেললো, যা $2,900 কোটি পৌঁছে গেছে। 12 মে এক শুনানিতে পেন্টাগনের অর্থ বিষয়ক জুলস হার্টস বলেন, খরচ বেড়ে যাওয়ার বড় কারণ যুদ্ধের ক্ষেত্রে আমাদের যেসব অস্ত্রশস্ত্র বা যন্ত্রপাতি ভেঙেছে বা নষ্ট হচ্ছে সেগুলো মেরামত করতে অথবা সেগুলোর বদলে নতুন সরঞ্জাম কিনতে আসলে কত অর্থ লাগবে তার একটা নিখুঁত হিসাব আমরা এখন পেয়েছি। ফলে মোট ব্যয় আগের অনুমানের চেয়ে বেড়ে গেছে। এই যুদ্ধ কি আমলো, উল্টা হলো আমেরিকার জনগণ ভুক্তভোগী হলো, তেলের দাম বেড়ে গেল এবং সারা বিশ্ব আক্রান্ত হলো। লাভের লাভ কিছুই হয়নি। ইরানের জায়গায় আছে, কিন্তু ওই যুক্তরাষ্ট্র আর ইসরায়েল কিন্তু দাপাদাপি করতেছে। এবং সম্প্রতি নেতানিয়াহু আর ডোনাল্ড ট্রাম্পের মধ্যে এই যুদ্ধ নিয়ে কথা কাটাকাটি। নেতানিয়াহু চায় যে যুদ্ধ চালায় যেতে, আর ট্রাম্প চায় যে না, যুদ্ধ বন্ধ করে আলোচনার টেবিলে একটা জয়ের বার্তা নিয়ে আসা।
এই নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়েছে, উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। এই হচ্ছে পরিস্থিতি দর্শক। আজ আপনাদের একটি অন্যরকম খবর শোনাতে চাই। খবরটি শোনানোর আগে একটু এর আগের যে তথ্যগুলো আছে সেগুলো একটু বলতে চাই। ইরানে হামলা চালিয়ে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পর সম্ভাব্য রেজিম চেঞ্জ বা ক্ষমতার পালাবদলের পরিকল্পনায় আমেরিকা ও ইসরায়েল প্রথম দিকে রাজতন্ত্রপন্থী নেতা রেজা পাহলভিকে নয় বরং সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদকে সামনে আনার চিন্তা করেছিল। তবে শুরুতেই হামলার জটিলতায় পরিকল্পনাটি ভেস্তে যায়। প্রভাবশালী মার্কিন সংবাদপত্র দ্য নিউ ইয়র্ক টাইমসের এক বিশেষ প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হয়েছে। তবে এখানে একটি কথা না বললেই নয়, ইরানি তথ্য আন্তর্জাতিক রাজনীতিতে বিস্ময় তৈরি করেছে। কারণ আহমেদিনেজাদ দীর্ঘদিন ধরে ইসরায়েল বিরোধী ও পশ্চিমা বিরোধী বক্তব্যের জন্য পরিচিত। প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের বরাতে বলা হয়, গত 28 ফেব্রুয়ারি ইরানে প্রথম দফার বিমান হামলার পরপরই তেহরানের শাসন ক্ষমতা পরিবর্তনের গোপন পরিকল্পনা সাজানো হয়েছিল। এই পরিকল্পনা মূলত ইসরায়েল তৈরি করেছিল এবং এতে কিন্তু যুক্তরাষ্ট্রের অনুমোদন ছিল। যুদ্ধের শুরুর দিকে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইঙ্গিত দিয়েছিলেন ইরানের ভেতরের কেউ নেতৃত্ব নিলে সেটি বেশি কার্যকর হবে। সেই প্রেক্ষাপটে আলোচনায় আসে মাহমুদ আহমেদিনেজাদের নাম। তবে পর্যবেক্ষকদের কাছে এটি ছিল অস্বাভাবিক একটি সিদ্ধান্ত, কারণ 2005 থেকে 2013 সাল পর্যন্ত প্রেসিডেন্ট থাকাকালে আহমেদিনেজাদ কট্টর ইসরায়েল বিরোধী এবং আমেরিকা বিরোধী অবস্থানের জন্য পরিচিত ছিলেন। চলুন সেখানে একটু নজর দেওয়া যাক। প্রথম দৃষ্টিতে বিষয়টি একেবারেই অস্বাভাবিক মনে হয়। যে নেতা একসময় ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলার কথা বলেছিলেন, হলোকাস্ট নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন এবং ইরানের পারমাণবিক কর্মসূচিকে আগ্রাসীভাবে এগিয়ে নিয়েছিলেন, তাকে কেন ইসরায়েল বা যুক্তরাষ্ট্র সমর্থন করবে? কিন্তু মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে আদর্শের চেয়ে বাস্তববাদ প্রায় বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই প্রতিবেদনের আলোকে সে বাস্তববাদী হিসেবটাই এখন আলোচনায় এসেছে। প্রতিবেদন অনুযায়ী ইসরায়েল ও আমেরিকার কিছু নীতি নির্ধারক মনে করেছিলেন যে ইরানের ভেতর থেকে এমন কাউকে সামনে আনা দরকার যার রাজনৈতিক পরিচিতি আছে, রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে এবং যিনি ইসলামী প্রজাতন্ত্রের ক্ষমতার কাঠামো সম্পর্কে ভালোভাবে জানেন। এই জায়গাতেই রেজা পাহলভির তুলনায় আহমেদিনেজাদকে বেশি কার্যকর মনে করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। পাহলভি মূলত নির্বাসিত রাজতন্ত্রপন্থী শিবিরের প্রতীক। পশ্চিমা মিডিয়া তার পরিচিত থাকলেও ইরানের ভেতরে তার সংগঠিত রাজনৈতিক ভিত্তি কতটা শক্তিশালী তা নিয়ে প্রশ্ন সবসময় ছিল। বিশেষ করে 1979 সালের ইসলামী বিপ্লবের পর জন্ম নেওয়া প্রজন্মের কাছে পাহলভি পরিবারের শাসনের স্মৃতি ততটা আবেগ তৈরি করে না। ফলে তাকে হঠাৎ ক্ষমতায় বসানো হলে সেটিকে বিদেশি চাপিয়ে দেওয়া নেতৃত্ব হিসেবে দেখা হতে পারত। অন্যদিকে আহমেদিনেজাদ ইসলামী প্রজাতন্ত্রেরই ভেতর থেকে উঠে আসা একজন পরিচিত মুখ। 2005 থেকে 2013 সাল পর্যন্ত প্রেসিডেন্ট থাকার কারণে তিনি রাষ্ট্রযন্ত্র, নিরাপত্তা কাঠামো এবং সাধারণ জনগণের মানসিকতা সম্পর্কে গভীর ধারণা রাখেন। যদিও তার সময় ইরান আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে পড়ে এবং 2009 সালের বিতর্কিত নির্বাচনের পর গ্রিন মুভমেন্ট দমন করা হয়, তারপরও নিম্নবিত্ত গ্রামীণ জনগোষ্ঠীর একাংশের কাছে তার জনপ্রিয়তা কিন্তু এখনো রয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সাম্প্রতিক বছরগুলোতে আহমেদিনেজাদের সঙ্গে ইরানের ক্ষমতাসীন ধর্মীয় নেতৃত্বের দূরত্ব তৈরি হয়েছিল। তিনি প্রকাশ্যে দুর্নীতির সমালোচনা করেছেন, প্রশাসনিক অদক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং অনেক ক্ষেত্রে সর্বোচ্চ নেতা আলী খামেনি ঘনিষ্ঠ মহলের সঙ্গে বিরোধেও জড়িয়েছেন। ফলে কিছু পশ্চিমা কৌশলবিদ হয়তো তাকে এমন একজন ভেতরের লোক হিসেবে দেখেছেন যিনি আবার একই সঙ্গে বর্তমান ব্যবস্থার সঙ্গে দ্বন্দ্ব আছেন। এখানে একটা টুইস্ট আছে, সেটি হলো যুদ্ধের প্রথম দিনই তেহরানে আহমেদিনেজাদের বাসভবনে একটি ইসরায়েলি বিমান হামলার কারণে এই পুরো পরিকল্পনাটি ভেস্তে যায়। তাকে গৃহবন্দিত্ব থেকে মুক্ত করার উদ্দেশ্যে এই হামলা চালানো হলেও তিনি সেখানে গুরুতর আহত হন। এই ঘটনার পর আহমেদিনেজাদ এবং মার্কিন প্রশাসন উভয় পক্ষই এই পরিকল্পনা থেকে সরে আসে। এরপর থেকে আহমেদিনেজাদকে প্রকাশ্যে দেখা যায়নি। তার অবস্থান বা শারীরিক অবস্থা সম্পর্কেও নিশ্চিত তথ্য নেই বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। যেটি বললাম যে প্রতিবেদনে শুধু বলা হয়েছে যুদ্ধের শুরুর দিকে আহমেদিনেজাদের বাড়ির আশপাশে ইসরায়েলি হামলা হয়েছিল, যার উদ্দেশ্য ছিল তাকে কার্যত মুক্ত করা। তবে হামলায় তিনি আহত হন এবং এর পুরো পরিকল্পনা থেকে দূরে সরে যান। এখানে একটি বিষয় দর্শক বলতে চাই, সেটি হচ্ছে আহমেদিনেজাদের সাথে মার্কিন প্রশাসন বা ইসরায়েলি প্রশাসন কিভাবে যোগাযোগ করেছে বা কিভাবে তারা এই শাসন ব্যবস্থা নিজেদের মধ্যে পরিকল্পনার মাধ্যমে গ্রহণ করতেন সে বিষয়ে কিন্তু কোনো ধরনের ধারণা নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে পাওয়া যায়নি। আর এই কারণে এখানে একটু বড় কিন্তু আছে, কারণ পরিকল্পনাটি আসলে বাস্তবসম্মত ছিল কিনা তা নিয়ে বড় প্রশ্ন আছে। ইরানের রাজনৈতিক কাঠামো অত্যন্ত জটিল। শুধু প্রেসিডেন্ট নয়, দেশটির প্রকৃত ক্ষমতা অনেকাংশে ধর্মীয় নেতৃত্ব, ইসলামিক বিপ্লবী বাহিনী এবং নিরাপত্তা প্রতিষ্ঠানের হাতে থাকে। ফলে কোনো বিদেশি সমর্থিত ক্ষমতার পালাবদল সহজে সফল হওয়ার সম্ভাবনা কম। ইরাক, লিবিয়া বা আফগানিস্তানের অভিজ্ঞতা দেখেছে বাহ্যিক শক্তির সহায়তার সরকার পরিবর্তন প্রায় দীর্ঘস্থায়ী অস্থিতিশীলতা তৈরি করে। এছাড়া আহমেদিনেজাদকে ঘিরে ইসরায়েলের ভেতরেও কিন্তু সংশয় ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কারণ তিনি অতীতে শুধু ইসরায়েল বিরোধী বক্তব্যই দেননি, বরং ইরানের পারমাণবিক অবস্থানকে কঠোরভাবে সমর্থন করেছিলেন। ফলে তাকে ক্ষমতা আনা হলে তিনি সত্যি পশ্চিমা ঘেঁষা হবেন নাকি আবারও আগের অবস্থানে ফিরে যাবেন তা নিয়ে কিন্তু অনিশ্চয়তা ছিলই। সব মিলিয়ে নিউ ইয়র্ক টাইমসের এই প্রতিবেদন শুধু একটি গোপন পরিকল্পনার খবর নয়, এটি মধ্যপ্রাচ্যের ক্ষমতার রাজনীতির গোপন বাস্তবতাকেও উন্মোচন করে। আদর্শিক অবস্থান, পুরনো শত্রুতা কিংবা জনসমক্ষের বক্তব্যের বাইরে গিয়ে পর্দার আড়ালে কৌশলগত হিসাব নিকাশ কিভাবে কাজ করে এই ঘটনাটি তারই উদাহরণ। পাহলভির বদলে আহমেদিনেজাদকে বিবেচনা করার ধারণা হয়তো শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি, কিন্তু তা দেখিয়ে দিয়েছে আন্তর্জাতিক রাজনীতিতে অসম্ভব বলেও অনেক সময় কিছুই থাকে না।